রাধিকা এই দত্ত বাড়িতে বিয়ে হয়ে আসার পর ওর শাশুড়ি মাকে মা বলে ডাকতে পেরে খুব খুশি। মা মরা রাধিকা কবে যে মা ডাক্তার ডেকেছে মনে করতেই পারে না। বাবাই ওর মা আর বাবা। ওর বাবা রতন বিশ্বাস বিপত্নিক হওয়ার পর আর বিয়ের কথা চিন্তাই করেননি, কারণ উনি উনার স্ত্রী কবিতাকে খুব ভালোবাসতেন। উনার ভালোবাসা ছিল খাঁটি। তাছাড়া মেয়েটাকেও যে খুব ভালোবাসেন। উনি যদি বিয়ে করেন তাহলে সৎমা কি রাধিকাকে ভালো রাখবেন? রাধিকার অযত্ন উনি যে সহ্য করতে পারবেন না। তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কথা উপেক্ষা করে রাধিকাকে একা হাতে বড় করেছেন। তাই রাধিকা মা ডাক আর কাউকে ডাকতে পারেনি। বিয়ের পর শাশুড়ি মাকে তাই খুব ভালোবেসেই মা বলে ডাকে। রাধিকার শাশুড়ি মা নীলিমা দেবীর কোনো মেয়ে নেই, কেবল 2 ছেলে। তাই মেয়ের অভাব পূরণ করতে ছেলেদের বিয়ে দিয়ে মেয়ে ঘরে আনেন। বড় ছেলে প্রিয়তোষ আর ছোট ছেলে জয়তোষের বিয়ে দেন। দুজনেই বউ আনতে যাওয়ার সময় আত্মীয়রা বলেন, বল মা, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তখন উনি প্রতিবাদ করে বলেন, না বাবা, বল তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। আত্মীয়রা কেউ কেউ বলেন, যত রাজ্যের ন্যাকামি। আবার কেউ কেউ বলেন, দেখব কতদিন মেয়ে থাকে, 2 দিনেই না শত্রু হয়ে যায়। বড় বউ সুনন্দা আর ছোট বউ রাধিকাকে নিয়ে উনার সুখের সংসার। 2 বউ শাশুড়ি মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, আর নীলিমা দেবীও দুজনকে খুব ভালোবাসেন। বড় ছেলে প্রিয়তোষ যখন বদলি হয়ে কলকাতার বাইরে চলে যায়, তখন সুনন্দা ওর সাথে যেতে চায়নি, কিন্তু নীলিমা দেবী ওকে জোর করেই ছেলের সাথে পাঠিয়ে দেন। চোখের জল ফেলতে ফেলতে ছেলে বউ বিদায় নেয়। রাধিকার স্বামী জয়তোষ ওরফে জয় হাই স্কুলের অঙ্কের টিচার। বাড়িতেও সন্ধ্যার পর টিউশন পড়ায়। সপ্তাহে 2 দিন ছুটি পায়। সেই 2 দিন মা আর বউকে নিয়ে এদিক সেদিক বেড়াতে যায়। মাঝে মাঝে আবার রাধিকাকে নিয়ে ওর বাপের বাড়িও যায়। আসলে রতনবাবুও খুব একা হয়ে পড়েছেন। উনি ব্যবসা করেন। আগে মেয়ের জন্য বাড়ি ছেড়ে বাইরে যেতেন না, মেয়েকে একা রেখে যেতে পারতেন না। এখন ঝাড়া হাত পা হয়ে গেছেন। এখন বেশিরভাগ সময় ব্যবসার কাজে দিল্লি, মুম্বই ইত্যাদি জায়গায় চলে যান। মেয়ে জামাই বাড়িতে এলে উনার খুশির অন্ত থাকে না। নিজের হাতে রান্না করে মেয়ে জামাইকে খুব যত্ন করে খাওয়ান। বাড়িটা বেশ গমগম করে। মেয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় কেঁদে ভাসায়। উনার মনটাও খারাপ হয়ে যায়। উনি তাই এখন ব্যবসার কাজেই নিজেকে ব্যস্ত করে রাখেন। নীলিমা দেবীর জন্মদিনের আগের দিন প্রিয়তোষ আর সুনন্দা চলে আসে। 2 বউ মিলে রান্না করে, ঘর সাজায়, কেক বানায়। ওরা শাশুড়ি মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। এই প্রথম উনার জন্মদিন পালন করা হলো, তাই আনন্দে চোখে জল চলে আসে। সন্ধ্যার সময় কেক কেটে উনি আগে বউদের মুখে দেন, পরে ছেলেদের দেন। বেশ আনন্দ করে উনার জন্মদিন পালিত হয়। 2 দিন এ বাড়িতে থেকেই
বড় বউ আর ছেলে নিজেদের কর্মস্থলে ফিরে যায়। নীলিমা দেবীর সংসার বেশ ভালোই আর সুখেই চলছিল, কিন্তু এই সুখ বেশি দিন সহ্য হলো না উনার। বেশ কয়েকদিন ধরে উনি ভিতরে ভিতরে অসুস্থতা অনুভব করছেন। কেমন বুক ধড়ফড় করে, মাথা ঘুরে, চোখ অন্ধকার হয়ে যায়। কাউকে এ কথা জানাননি, জানালেই যে ওরা ব্যস্ত হয়ে পড়বে। হঠাৎ একদিন রাত 8টা নাগাদ উনি বাথরুমে মাথা ঘুরে পড়ে যান এবং ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যান। এই আঘাত অপূরণীয়। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সুনন্দা আর প্রিয়তোষ চলে আসে। রাধিকা উনার মারা যাওয়ার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পরে নিশ্চুপ হয়ে যায়, বোবা হয়ে যায়। যখন উনাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন নীলিমা দেবীর বোন অনিমা দেবী কাঁদতে কাঁদতে রাধিকাকে বলেন, ও বউ, তোর মা যে চিরকালের মতো চলে যাচ্ছে, ওকে প্রণাম কর। রাধিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। উনি তখন ওকে ঝাঁকান, তবুও নির্বিকার থাকে। এক প্রতিবেশীর কথায় ওর গালে অনিমা দেবী একটা জোরে চড় মারতেই রাধিকা হাউমাউ করে কেঁদে ওঠে। সেই কান্না ওখানে থাকা সকলের হৃদয় বিদীর্ণ করে দেয়। সেই কান্না চলেই যায়। আর যাবে নাই বা কেন? উনাকে যে নিজের মায়ের আসনে বসিয়েছিল রাধিকা। যথা সময়ে নীলিমা দেবীর শ্রাদ্ধ শান্তির কাজকর্ম মিটে যায়। বাড়িতে যেসব আত্মীয় স্বজন এসেছিলেন তারাও ফিরে যান। এমনকি প্রিয়তোষ আর সুরন্দারাও ফিরে যায় কর্মস্থলে। বাড়িটা বড্ড ফাঁকা লাগে রাধিকার। ঘরে বাইরে কোথাও শান্তি পায় না রাধিকা। উঠতে বসতে উনার কথা চিন্তা করে আর কেঁদে ভাসায়। জয়তোষ মায়ের শোকে নিজেই মনমরা হয়ে থাকে। বাবা নেই, আবার মাও মারা গেলেন। স্কুল আর টিউশনে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। কোনো কাজেই মন বসাতে পারছে না। রাধিকাকে সঙ্গ দেবারও মন নেই। দুজনেই খুব কষ্টে আছে। এক সময়ে জয় কাজে নিজেকে ডুবিয়ে রাখে, কিন্তু রাধিকা বড়ই একা হয়ে পড়ে। আসলে ও যে সব সময় নীলিমা দেবীর সাথেই সময় কাটাতো। ওর সব গল্প, আবদার, বায়না, মান অভিমান ছিল উনার সাথেই। এখন ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ঘুমের মধ্যেও মা মা বলে কেঁদে ওঠে। এইভাবে থাকতে থাকতে রাধিকা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। একদিন খুব শরীর খারাপ হয়। একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না। জয় স্কুল চলে গেছে। রাধিকা অবশ্য জয় স্কুলে যাওয়ার আগে যা হোক কিছু রান্না করে ওকে খেতে দেয়। জয় বেরিয়ে যাওয়ার পর রাধিকার খুব শরীর খারাপ লাগে। মাথা, গা, হাত পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। নিজের অজান্তেই মা মা করে যাচ্ছে। হঠাৎ যেন রাধিকার মনে হলো ওর শাশুড়ি মা এসেছেন। ও ঠিকই দেখছে উনি বিছানায় ওর পাশে বসে ওর মাথাটা নিজের কোলের উপর নিয়ে ঠান্ডা হাত দুটো দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রাধিকার শরীরের ব্যথা যেন নিমেষে কমে গেল। ও চোখ খুলে দেখে সত্যি সত্যি মা কিনা। না, কোনো ভুল হয়নি, মাই এসেছেন। কি পরম স্নেহে ওর মাথায় গায়ে
হাত বুলিয়ে দিচ্ছেন। রাধিকা কাঁদছে দেখে উনি বলেন, কাঁদে না মা, আমি সব সময় তোর সাথেই আছি। তুই এমন করে কাঁদলে আমার যে খুব কষ্ট হয়। মা কি কারুর সব সময় থাকে? আমি আবার তোদের মাঝে ফিরে আসব। তোদের ছেড়ে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে। তুই উঠে দাঁড়া, মনকে শক্ত কর। জয়ের খেয়াল রাখ মা, ও যে এই বয়সেই অনাথ হয়ে গেল। ও খুব কষ্টে আছে, আমি যে কিচ্ছু করতে পারছি না। উনি অনেক কথাই বলে যাচ্ছেন, কিন্তু রাধিকা ঘুমিয়ে কাদা হয়ে পড়ে। ওর কানে কিছুই যাচ্ছে না। কতদিন পরে কি পরম তৃপ্তিতে ঘুম হলো রাধিকার। ঘুম ভাঙল কলিং বেলের জোরালো আওয়াজে। ধড়মড় করে উঠে রাধিকা দরজাটা খুলতে যায়। নিজেই অবাক হয়ে যায়, যে শরীর একটু আগেও বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, সেই শরীর কি করে এত তাড়াতাড়ি ঠিক হলো। শরীরে কোনো ব্যথা নেই, একদম ঝরঝরে লাগছে নিজেকে। দরজাটা খুলে দেখে জয় দাঁড়িয়ে। রাধিকা বলে, এই সময়ে তুমি? জয় বলে, মানেটা কি? কটা বাজে দেখো, 6টা বেজে গেছে। প্রতিদিন তো এমন সময়েই ফিরি। অবাক হলে যে বড়। রাধিকা বলে, আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম। মনটা আজ খুব ফুরফুরে লাগছে রাধিকার। স্বপ্নের কথা মনে পড়তেই মনটা আরো ভালো হয়ে গেল। জয়কেও যেন কেমন ভালো লাগছে। অনেক দিন পর জয়ের মুখে হাসি দেখল রাধিকা। ঝটপট করে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে 2 কাপ চা আর বেশ কিছুটা আমতেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে জয়ের সামনে রাখে। জয়ও ইতিমধ্যে জামা কাপড় চেঞ্জ করে খাবার ঘরে চলে আসে। দুজনেই খুব খুশি। চা মুড়ি ওরা অনেক দিন পরে আবার খাচ্ছে। এক মুঠো মুড়ি নিয়ে মুখে পুড়তে পুড়তে জয়ই প্রথম আরম্ভ করে। বলে, জানো রাধিকা, আজ না মাকে দেখলাম। টিফিন টাইমে সবাই যখন খেতে ব্যস্ত, তখন আমি একটু জিরিয়ে নিই। আজ কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখলাম। মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল, কত আদর করলো। বলল, রাধিকাকে দেখিস, ও খুব কষ্টে আছে। মা আর কি বলল যেন। রাধিকা বলে, কি? জয় বলে, মা আবার আমাদের কাছে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। ঘুম ভাঙার পর মনটা এত ভালো হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না। জানো, মা আমাকে বলেছে মন না খারাপ করতে, তাতে মায়ের খুব কষ্ট হয়। আমি ঠিক করেছি মায়ের জন্য মন খারাপ করব না। মা যাতে ভালো থাকে সেটাই দেখব। এতগুলো কথা বলতে বলতে জয়ের চোখে মুখে খুশি ছড়িয়ে পড়ে। রাধিকা জয়ের সব কথা শুনে নিজেও যে মাকে দেখেছে সেটা জানায়। এখন দুজনে খুব ভালো আছে আর হাসি খুশিতে আছে। ডাক্তার যে বলে দিয়েছেন এ সময় হাসি খুশি থাকতে হয়। আজ নীলিমা দেবীর বাৎসরিক। বাড়িতে সবাই এসেছে, কাজকর্ম হচ্ছে, লোকজন খাওয়া দাওয়া করছে। কষ্টের মাঝে কোথাও যেন একটা আনন্দের সুর বাজছে। বিকেলবেলায় হঠাৎ করেই রাধিকার লেবার পেন ওঠে এবং ওকে নার্সিংহোমে ভর্তি করার সাথে সাথেই ওকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় এবং ঠিক রাত 8টার সময়ে
রাধিকা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। মা যে আবার ফিরে এসেছে, মা যে কথা রেখেছে। মা আর মেয়ে দুজনেই সুস্থ আছে। এখন মায়ের নতুন কি নাম রাখা হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।